হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড আমার নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো সবার প্রথমে সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি খুব মজা করে কাটাচ্ছ আজকের দিনটা। তো আমার আজকের দিনটা শুরু করেছিলাম কিছুটা এরকমভাবে, মানে সকালবেলা স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরের পায়ে আবির দিয়ে আমার দিনটা আজকে শুরু হয়েছিল। ওকে আজকে সকালবেলা উঠেই কাজে বেরিয়ে যেতে হয়েছিল, কারণ ও যেহেতু জোম্যাটোর ফিল্ড অপারেশন ম্যানেজার, তাই ওকে ফিল্ডে যেতে হয়েছিল ডিপিদের সাথে মিট করতে। তো সেখানে গিয়ে সৌভিকদের সাথেও দেখা হয়ে যায় এবং ওরা সবাই মিলে একটু আবির খেলে নেয়। তারপর ফিল্ড থেকে বাড়িতে এসে চলে গেছিল সোজা ছাদে। ফ্ল্যাটের সবাই ছাদে আবির খেয়েছিল, তাই ওকেও ডেকেছিল সেখানে। তো চলো আজকে দেখিয়ে দিই দুপুরবেলা কি কি রান্না করেছিলাম। তো আজকে আমাদের দোল স্পেশাল মেনু হচ্ছে, এখানে রয়েছে মটরশুঁটি, পনির, কাজু দিয়ে পোলাও। আচ্ছা, এটা হচ্ছে পনির দো পেঁয়াজা, এটা হচ্ছে চিকেন কষা, আর এখানে আছে স্যালাড। এই হচ্ছে আমাদের দোল স্পেশাল মেনু। তো দুপুরে খাওয়া দাওয়ার পর লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে রেডি হয়ে প্রথমেই চলে গেছিলাম শাশুড়ি মাদের ফ্ল্যাটে। সেখানে গিয়ে মামুনি এবং বাবার পায়ে আবির দিয়ে আমরা ওখান থেকে সোজা চলে গেছিলাম মাসি শাশুড়িদের ফ্ল্যাটে। তো এই যে এখন মাসি শাশুড়িদের বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে এসে ফার্স্টেই মুখের আবির টাবির গুলো তুলে নিয়েছি, কারণ আবির বেশিক্ষণ রাখলেই গালে প্রচন্ড ইচিং হয় এবং গোটা গোটা এরকম বেরিয়ে যায়। তো আমার একই গরমের চোটে গোটা গোটা অলরেডি বেরিয়ে গেছে, তো আগে সেগুলো ক্লিয়ার করে নিলাম, তারপরে বসলাম। তোমাদেরকে বলেছিলাম যে বলবো যে এতদিন কেন ভিডিও আসছে না বা কি এমন হয়েছে, তো সবটাই শেয়ার করব বলেছিলাম, তাই জন্যই আরো আসা। অ্যাকচুয়ালি আমি এইসব ঘটনা আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা পছন্দ করি না খুব একটা, মানে আমার ভালো লাগে না। তো কিন্তু তোমাদের সাথে যখন ভালোটা শেয়ার করি সবটুকুনি, তখন মনে হলো যে খারাপগুলো শেয়ার করা উচিত, তাই জন্যই শেয়ার করা। অ্যাকচুয়ালি এতদিন ভিডিও না আসার কারণটা হচ্ছে আমার দাদাই। হ্যাঁ, আমার দাদাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন 7th মার্চ রাত্রির 1:55। দাদাই অসুস্থ ছিল বলবো না, হ্যাঁ নর্মাল যেরকম বয়স হলে সর্দি কাশি। প্রথমে বলে রাখি দাদার বয়স হয়েছিল 92। তো যেরকম হয় নর্মাল সর্দি কাশি, তার থেকে একটু জ্বর হয়েছিল। অ্যান্ড 19 ফেব্রুয়ারি দাদাই হসপিটালে ভর্তি হয়। তো একটা বড় ভালো হসপিটালেই ভর্তি করা হয় দাদাকে। সেই দিন দাদার সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল হয়ে গেছিল, কোনোভাবে খাওয়ার আটকে গিয়ে ব্রিদিং প্রবলেম এবং দম আটকে যাওয়ার মতো একটা সিচুয়েশন। তো তড়িঘড়ি হসপিটালে ভর্তি করা হয় এবং আইসিইউতে রাখা হয় দাদাইকে। এবং যেদিন দাদাই হসপিটালে ভর্তি হয় সেই দিনই আমি দাদাইকে দেখতে গেছিলাম। আমার সাথে দাদাই নর্মাল কথা বললো, দাদাইকে আমি বললাম যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, বাড়ি ফিরতে হবে। এর আগে আমার দিদুন বা দাদাই যতবারই হসপিটালে ভর্তি হয়েছে আমি কোনোদিন দেখতে যাইনি, কারণ আমার ভালো লাগে না হসপিটালে দেখতে যেতে। চারিদিকে নানা রকম পেশেন্ট, আর যাদেরকে আমি বাড়িতে সুন্দরভাবে দেখি তাদেরকে হসপিটালে ওরকম চারিদিকে এই ওই লাগানো আমার ভীষণ ভীষণ খারাপ লাগে পার্সোনালি এগুলো। তো আমি দেখতে গেছিলাম, তবুও জানি না কেন মনে হলো মার একটা ফোনে আমি ছুটে চলে গেলাম। সেদিন আমার ননদের অষ্টমঙ্গলার পুজো ছিল। তো যাই হোক, আমি ওই দিনটা গেলাম। তারপরেও একদিন গেছিলাম, সেদিনও দাদাই আমার সাথে নর্মালি কথা বললো। তাদের অ্যাকচুয়ালি হয়েছিল যেটা আমরা বুঝতে পারিনি, সেটা হচ্ছে লাংসে ইনফেকশন হয়ে গেছিল। অ্যান্ড যেটা আমরা বাড়িতে থাকাকালীন অবস্থায় বুঝতে পারিনি, কারণ আমরা মানে জাস্ট নর্মাল সর্দি কাশি ভেবেই ওটাকে ইয়ে করেছিলাম। তো ডাক্তার বললো লাংসে ইনফেকশনটা খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, তো সেটারই ট্রিটমেন্ট চলবে। তো হচ্ছিল ট্রিটমেন্ট, দাদাই মাঝে মাঝে ভালোভাবে রেসপন্স করছিল, মাঝে মাঝে দাদাই ডিটোরিয়েট করছিল। তো ভালো মন্দ মিশিয়ে মোটামুটি কাটছিল। তো আমরা কেউই এক্সপেক্ট করিনি যে দাদাই আমাদের মাঝে থাকবে না বা দাদাই আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে, মানে আমি তো একদমই এক্সপেক্ট করিনি। বাট শেষের দিকে ডাক্তার বলে দিয়েছিল যে যেহেতু এতটা বয়স, সেহেতু আমরা অনেক চেষ্টা করার ফলেও আর কোনো আশা দিতে পারছি না। বাট হয় না, বাড়ির লোক বাড়িতে ফিরবে না, ছেড়ে চলে যাবে, এটা মনও মানতে চায় না ডাক্তার যতই বলুক না কেন। তো এই কথাগুলো বলার পর আমি গিয়ে বেশ কয়েকদিন মামা বাড়িতে ছিলাম। দাদাই মারা গেছেন শনিবার, আমি মামা বাড়িতে ছিলাম বৃহস্পতিবার থেকে। আমি বৃহস্পতি শুক্র দাদাইকে দেখতে গেছি 2 দিন। তো দাদাইয়ের মাথায় হাত বুলিয়েছি, হাতে হাত বুলিয়েছি, দাদাইকে ডেকেছি, দাদাই 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 সাড়া দেয়নি। দাদাই বুঝতেও পারেনি যে আমি গেছিলাম দাদাইকে দেখতে।
বুঝতে পারেনি। তো যাই হোক, সেভাবেই 2 দিন কেটেছিল, মানে দাদার কোনো সেন্স ছিল না, জাস্ট শ্বাসটা চলছিল। তো শনিবার রাত্রিবেলা আমাদের কাছে খবর আসে দাদাই আর নেই। মেনে নিতে এখনো আমি পারিনি, আর আমি জানি না পারবো কিনা, কারণ আমার কোথাও গিয়ে মনে হয় দাদাই আছে, দাদাই কোথাও না কোথাও থেকে দেখছে আমাকে, অ্যান্ড দাদাই যেতে পারে না। মানে দাদাই আমার কাছে অনেক কিছু ছিল, আমার মা বাবার থেকেও আগে হচ্ছে আমার দাদাই। হ্যাঁ, আমি দিদুনকেও ভালোবাসি, দিদুন আমার কাছে অনেক কিছু, বাট দাদাই আমার কাছে মানে আলাদাই ছিল। আমি মায়ের কাছ থেকে শুনেছি ছোটবেলায় আমার জন্মের পর আমার মা আমার মুখ আগে দেখেনি, আমার দাদাই ফার্স্ট আমার মুখ দেখেছিল। সেই থেকে আমার আর দাদার বন্ডিং, 32 বছরের বন্ডিং। আমি কি করে সেই মানুষটাকে ভুলবো বা কি করে বিশ্বাস করবো যে সে আর নেই। দাদাই আমাকে একটা সুন্দর নামে ডাকতো, নেড়ি বলে। আমি ছোটবেলায় খুব ন্যাড়া হতাম বলে হয়তো ডাকতো ওই নামে, বাট এত বয়স অব্দিও দাদাই আমাকে নেড়ি বলে ডাকতো, তাতে আমার কোনো আপত্তি ছিল না, বরং ভালো লাগতো। আর ওই নামে আমাকে কেউ ডাকতো না দাদাই ছাড়া। এখন মনে হয় মামা বাড়িতে গেলে ওই নামটা শুনতে পাবো না। দরজা দিয়ে ঢুকে এই সাইডে তাকালেই দাদার জানলাটা দিয়ে দাদাই উঁকি মেরে বলবে না, কিরে এত দেরি হলো এলি। দাদাই ফোন করবে না, ফোনে দাদার নাম উঠবে না। দাদাই ফোনটা তুলেই না বলতো হাই নেরি, এইটা আর কেউ বলবে না। এগুলো ভাবলেও ভীষণ কষ্ট হয়। মানে এখন মামা বাড়িতে যাবো তো অবশ্যই, দিদুন আছে, মামা মামি ভাই আছে, বাট সেই যে যাওয়ার আগ্রহটা সেটা হয়তো সেভাবে আর থাকবে না, কারণ দাদাইয়ের সাথে আমার সমস্ত কিছু ছিল। মানে যেমন দাদাইকে আমি বকতাম, দাদাই আমাকে বকতো, দাদাইয়ের সাথে ভালোবাসা, আদর, বকা, রাগ, অভিমান সমস্ত কিছু সম্পর্ক আমার ছিল। মানে ইভেন ভাই বোনদের মধ্যে হয়তো কোনো প্ল্যানিং হচ্ছে যে এটা খাবো, দাদার কাছ থেকে টাকা চাইতে হবে, ভয় কেউ যেত না টাকা চাইতে। আমি গিয়ে জাস্ট একবার বলতাম দাদাই এটা খাবো, টাকা দাও তো। দাদাই এক কথায় যত টাকা চাইতাম বার করে দিয়ে দিত। মানে দাদাইয়ের কাছে আমি সমস্ত আবদার করতাম, সমস্ত আবদার। মানে দাদাই যেমন, দাদাইও আমাকে কিছু খেতে ইচ্ছে করলে যেমন বলতো বা কিছু, তেমন আমিও দাদার কাছে সমস্ত আবদার করতাম। দাদাই থাকবে না বা দাদাই নেই এটা ভাবলে মানে কেমন জানি না একটা হচ্ছে এখনো পর্যন্ত। মানে একটা টাইমে দাদাই আমাকে বলেছিল, দাদাই চলে যাওয়ার কিছুদিন আগে, আমি মাঝে একটা জব করতাম, ওই টাইমে আমি একদমই মামা বাড়ি যাওয়ার সময় পেতাম না, কারণ ছুটি পেতাম না অফিস থেকে। তো দাদাই আমাকে বলেছিল নেরি কাজটা ছাড়, তুই তো বাড়ির কাউকে সময় দিতে পারছিস না। তো আমি ভাবলাম যে ঠিকই তো বলেছে, একটাই তো লাইফ, এখানে যদি আমি নিজের কাছের মানুষগুলোকে সময় দিতে না পারি তাহলে আর কি হলো, কাজ তো সারা জীবন পড়ে থাকবে। তো আমি অনেক কিছু ভাবনা চিন্তা করে, প্লাস শরীরেরও অনেক প্রবলেম হচ্ছিল দেখে আমি কাজটা ছেড়ে দিলাম। তারপরেও আমি দাদাইকে হয়তো রোজ ফোন করতাম না, খুব রেয়ার করতাম। দাদাই একদিন আমাকে ফোন করে একটা কথা বলেছিল, আজ খুব মনে পড়ে এবং কষ্ট হয় সেই কথাটা শুনে, যে আজ আমি বলছি ফোন করতে, কিন্তু যেদিন থাকবো না সেদিন আর কেউ বলবে না, অন্তত যতদিন আছি একটু ফোন করে খোঁজ তো নিতে পারিস। সেদিন হয়তো কথাটা শুনে আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, বলেছে না তুমি থাকবে এখন। আর আমার খুব ইচ্ছে ছিল দাদার 100 বছরের বার্থডে সেলিব্রেট করব। তো আজ খুব মনে হয় যে দাদাইও হয়তো বুঝতে পেরেছিল, বা হয়তো ভগবান কোনো একটা আমাকে কিছু দিয়েছিল সেই মুহূর্তে, একটা যে না এবার তো মানুষটাকে সময় দে বা কিছু। তো আমি তারপরেও সেরকমভাবে হয়তো দাদাইকে কল করতাম না। যাই হোক, আমি মানে যত বলবো তত আরো আরো খারাপ লাগে। আমি জাস্ট একটাই বলবো যে কাছের মানুষরা যতদিন বেঁচে আছেন, যতদিন সাথে আছেন, তাদেরকে ভালোবাসো, তাদেরকে সময় দাও, তাদের যা ইচ্ছে আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো পূর্ণ করো। কারণ আমি যে ভুলটা করেছি দাদাইকে ফোন না করা, মামা বাড়িতে রেয়ার ঘন ঘন না যাওয়া, দাদাই চাইতো আমি আসি, যেহেতু আমি বড় নাতনি আমাকে খুব ভালোবাসতো, সেটা দাদাই চাইতো আমি মাঝে মাঝে যাই। ইভেন দাদার দুটো স্বপ্ন ছিল, আমাকে আর মাকে বলেছিল। একটা স্বপ্ন আমি যখন পূরণ করব অবশ্যই তোমাদেরকে জানাবো সেই টাইমে। আর সেকেন্ড স্বপ্নটা ছিল হচ্ছে নেরি এবার একটু নাতিপুতির মুখ দেখা, মানে আমার ছেলে মেয়ে দেখে যেতে চেয়েছিল, কিন্তু কিছু
রিজনের জন্য এই মুহূর্তে আমরা বেবি প্ল্যানিং করছি না বলে দাদার সেই ইচ্ছেটা আমি পূরণ করতে পারিনি। আরও একটা ইচ্ছে পূরণ করতে পারিনি দাদাই বেঁচে থাকতে, বাট এই দুটো আক্ষেপ রয়ে গেল। দাদাইকে আমি ভীষণ ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসবো সারা জীবন, আমি সারা জীবন দাদাইকে মনে রাখবো। আর আমি বিশ্বাস করি, এখনো পর্যন্ত করি, সারা জীবন করব। দাদাই আছে, দাদাই আমাদের দেখছে, আর আমি দাদাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। মানে বেঁচে থাকতে হয়তো এই কথাটা তাকে বলিও নি, বাট আমি জানি দাদাই বুঝতো, দাদাই জানতো যে আমি ভালোবাসি। তো এই হচ্ছে কথা। দাদাইয়ের এই এই কথা আর কি, এটাই বলার ছিল। এই জন্যই আমার মনে হয়েছিল যে যে মানুষটা নেই ওই টাইমে আমি ভিডিও করব বা ভিডিও পোস্ট করবো, আমার ঠিক মন থেকে আসছিল না। তো দাদাই জেনে গেছিল যে আমি ইউটিউবে ভিডিও পোস্ট করি, দাদাইকে আনারও ইচ্ছে ছিল ইউটিউবে, বাট সেটা পসিবল হয়নি। আমি তো ভাবতেই পারিনি যে দাদাই আমাদেরকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে। সবাই বলছে কষ্ট পাচ্ছিল, বয়স হয়েছে, চলে গেছে, বাট কোথাও গিয়ে একটা মনে হচ্ছে আর কটা দিন থেকে গেলে তো খুব ভালো হতো। আমি ইভেন আদামাকে খুব মানি, দাদাই যখন ওরকম সিচুয়েশন যে থাকবে কি থাকবে না, আমি সেই টাইমে আদ্যাপীঠে গিয়ে পুজোও দিয়ে এসেছিলাম দাদার নামে, এবং মা গিয়ে ফুলটাও ছুঁয়ে এসেছিল হসপিটালে। আমি অন্তত ঠাকুরকে বলেছিলাম আর কয়েকটা বছর একটু রেখে দাও, দাদার ইচ্ছেগুলো আমি পূরণ করে দিই, বাট হলো না, হলো না। এই জন্যই আর এই বলার ছিল, এইগুলোই শেয়ার করার ছিল তোমাদের সাথে। এই রিজনের জন্যই আমি এখন এই মুহূর্তে ভিডিও করছি না বা ভিডিও পোস্ট করছি না কোনো। ভিডিও আসবে, এটা দোলের দিন বসেই ভিডিওটা করছি, বাট দোলের অনেকটা পরেই ভিডিওটা আসবে, কারণ দাদার কাজ নেক্সট উইকে আছে। মানে দাদায়ের গলায় মালা পরাতে হবে, দাদায়ের ফটোতে আবির দিতে হবে, দাদাইকে ধূপ দেখাতে হবে। এটা আমি যখন আজকে করছিলাম না বসে, অ্যাকচুয়ালি আমার কাছে ফটো ফ্রেমটা এখনো তৈরি হয়নি, তাই মোবাইলেই আমি ফটো বার করে সেটাতেই আমি সবকিছু করেছি। এবং তাদেরকে একটা প্লেটে খেতে দিতে হবে এবং জল দিতে হবে তাদের ফটোর সামনে। সেটা মানে কিরকম একটা অদ্ভুত লাগছিল, মনে হচ্ছিল এটা কেন। আর দাদার যে ফটোটা সেটা এতটা রিয়েল, মানে আমি মাঝে মাঝেই কথা বলি দাদার সাথে জুম করে, নিজে নিজে একা একা থাকলে খুব মনে পড়ে দাদার ফার্স্ট থেকে, মানে মারা যাওয়ার পরে ফার্স্ট থেকে লাস্ট অব্দি আমি ছিলাম, তো সেই সব মোমেন্টগুলো খুব মনে পড়ে। মানে কি দেখেছি আমি দাদাইকে 32 বছর, আর লাস্টের কয়েকটা ঘন্টা আমি কিভাবে দেখলাম দাদাইকে। মানে নিজের কাছের মানুষ, মানে ফার্স্ট টাইম আমি চোখের সামনে কোনো কাছের মানুষকে, এবং এত কাছের মানুষকে চলে যেতে দেখলাম, তাই আরো বেশি করে যেন কষ্ট হচ্ছে। সেই কাছের মানুষটা আমার সব থেকে প্রিয় মানুষ ছিল। তো কি বলবো আর, ঠিক আছে, আজকের ভিডিওটা এই অবধি। খুব তাড়াতাড়ি আসবে তোমাদের কাছে সমস্ত ভিডিও, অ্যান্ড এই আর কিছু বলার নেই, বলতে পারছি না। তো চলো আজকের মতো টাটা।